ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি। যারা নতুন শুনছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমাদের সমস্ত এপিসোডের আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজকে তানভীর নিউটন ভাইয়ের ঘটনা, এবং বুঝতেই পারছেন আজকের ঘটনা কতটা স্পেশাল হতে চলেছে। ঘটনা পাঠিয়েছেন তানভীর নিউটন অভি। চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ঘটনা। বরাবরের মতোই তোমাদের কমেন্ট প্রত্যাশী আমি তানভীর নিউটন অভি লিখছি কলকাতার পাটুলি থেকে। কলকাতায় আমার একজন সিনিয়র বন্ধুর নিমন্ত্রণে গিয়েছিলাম তার বাড়িতে রাতের ডিনার করতে। অবশ্য আমার মেইন টার্গেট ছিল ঘটনা কালেকশন করা। পরিবারটির অসম্মতির কারণে আমি নামগুলো ছদ্মনামে বলছি। সিনিয়র বন্ধুর থেকে আগেও সোমনাথ দাদার সাথে ঘটা ঘটনাটি শুনেছিলাম। আমার সেই সিনিয়র বন্ধুর দাদার নাম সোমনাথ। কখনো সোমনাথ দাদার সঙ্গে দেখা হয়নি, কিন্তু দুঃখের বিষয় সোমনাথ দাদা এখন মানসিক ভারসাম্যহীন। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিতে ভর্তি করানো এবং মাঝে মাঝে তাকে বাড়িতেও আনা হয়। আমার বন্ধুর পরিবার ডাক্তার, কবিরাজ, ওঝা, তান্ত্রিক, সাধু বাবা কোনো কিছুই বাদ রাখেনি সোমনাথ দাদার চিকিৎসা করতে। আমার টার্গেট ছিল সোমনাথ দাদার সঙ্গে দেখা করা এবং তার পুরো পরিবারের কাছ থেকে এই ঘটনাগুলো শোনা এবং তার সত্যতা যাচাই করা। সেই মতো বন্ধুর বাড়ির নিচে গিয়েই হই হট্টগোল শুনতে পাই বাড়ির ভিতর থেকে। বন্ধুকে কল করে ডেকে বাড়ির ভিতরে ঢুকলাম। দেখি সোমনাথ দাকে চেপে ধরেছে ৩-৪ জন। আরেকজন ডাক্তার তাকে ইঞ্জেকশন দিচ্ছে হাতের মাসলে। সোমনাথ দা সমানে চিৎকার করছে। বয়স আনুমানিক ৫১ হবে। রোগা পাতলা, মুখ ভর্তি দাড়ি গোঁফ এবং এলোমেলো চুল। বন্ধুর মা সোমনাথের মাথায় হাত বুলিয়ে কাঁদছে। ইঞ্জেকশন দেওয়া শেষ হতেই সোমনাথ দা ধীরে ধীরে শান্ত হতে থাকে এবং ঘুমিয়ে পড়ে। তারপর সব ঘটনা শুনতে থাকি। ঘটনা গুছিয়ে উপস্থাপন করার জন্য নিজের মতো সাজিয়ে নিয়ে বলছি। আমি সোমনাথ, নর্থ কলকাতার ছেলে। মার্কেটিংয়ে স্নাতকোত্তর করেছি কলকাতার নাম ইউনিভার্সিটি থেকে। বেশি দিন বেকার থাকতে হয়নি। জয়েন করেছিলামও তেমনই একটি নামী কোম্পানিতে। প্রথমে ওয়েস্ট বেঙ্গলে চাকরি শুরু করলেও বছর দুয়েক পর প্রমোশন নিয়ে আমাকে ট্রান্সফার করা হয় রাজস্থানের উদয়পুরে। উদয়পুরে ডিভিশনাল মার্কেটিং ম্যানেজারের দায়িত্বপ্রাপ্ত হই। আমরা ৪ ভাইয়ের মধ্যে আমিই বড়। বাড়ি থেকে বাধা দিয়েছিল এত দূরে জব করতে, কিন্তু পরিবারের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে সবাইকে বোঝাতে সক্ষম হই। বাবা একটা ছোট কাজ করে খুব কষ্ট করে সংসার চালাতো, সেটা বুঝতাম। তার উপর ভাইদের পড়াশোনা একা বাবার পক্ষে চালানোটা একেবারেই অসম্ভব। যথারীতি ট্রেনের টিকিট কেটে নিই। তখন 2007 সাল। ট্রেনে করে রাজস্থান যেতে প্রায় 2 থেকে আড়াই দিন লেগে যেত। জয়পুরে নেমে আমাকে আবার আরেকটি ট্রেনে করে যেতে হবে উদয়পুরে। সঙ্গত কারণে ট্রেনের নামটি বললাম না। অফিস থেকে ফার্স্ট ক্লাস এসি ট্রেন টিকিট করে দেয় পরদিন সকালে সোজা চলে গেলাম হাওড়া স্টেশনে। বাবু, এত বড় লাগেজ একা নিয়ে যাবেন? আমায় দিন, 20 টাকা দিলেই হবে। আমি বললাম, না না, একাই পারবো। আরে বাবু দিন না, আমরা তবে কি করে খাবো বলুন তো? কুলির এ কথা শুনে তার কাছে বড় দুটি লাগেজ দিয়ে এগিয়ে গেলাম ট্রেনের বগির দিকে। বগির দরজা দিয়ে ঢুকেই প্রথম কামরা। এই দরজার কামরাগুলোতে একটা সুবিধে হলো 2 জনের কামরা। একটা আপার বার্থ, অন্যটি লোয়ার বার্থ। আমার সিট ছিল আপার বার্থে। দেখলাম তখনও কেউ আসেনি। কুলিকে দিয়ে ব্যাগগুলো সিটের নিচে ঢুকিয়ে বিদায় করলাম ওকে। আমি বরাবরই বেশ শান্ত প্রকৃতির ছিলাম। অবশ্য বোকা শোকাও ছিলাম। মানুষের কথায় বেশ ইনফ্লুয়েন্স হতাম। যখন কুলিটা ওভাবে বলল তখন আর না বলতে পারিনি। নেহাত অফিস থেকে ফার্স্ট ক্লাসে টিকিট পেয়েছি, নয়তো এই ফার্স্ট ক্লাসে ট্রেন জার্নি, কুলি দিয়ে ব্যাগ আনানো, এসব বিলাসিতা আমার মানায় না। প্রথমবার এমন ফার্স্ট ক্লাস এসিতে ভ্রমণ করছি। অপর যাত্রীটি কেমন হবে সেটাও জানা নেই। এমন সময় ট্রেন চলতে শুরু করলো। তখনও আমার আরেক সিটের যাত্রী কিন্তু আসেনি। আমার বেশ ঠান্ডা লাগছিল। এই ডিসেম্বরের শীতেও ট্রেনে কড়া এসির বাতাস। ট্রেন কর্তৃপক্ষ থেকে দেয়া কম্বলটি মুড়িয়ে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলাম। তখনই টিসি এলো। টিকিট প্লিজ। হ্যাঁ, এই যে। ভোটার বা আধার কার্ডটা দেখি একটু। এই নিন। আচ্ছা, আরেকজন যাত্রী কোন স্টেশন থেকে উঠবে বলতে পারেন?
এখনও তো জানার মতে ফাঁকা রয়েছে। আর বলবেন না, এই রুটের ফার্স্ট ক্লাস এসি ট্রেনের যাত্রী খুব কমই হয়। উঠবে হয়তো কোনো স্টেশন থেকে। আচ্ছা ঠিক আছে। টিসি চলে গেলেই খাবারের লোক আসে দুপুরে ননভেজ খাবো নাকি ভেজ খাবো সেটা জিজ্ঞাসা করতে। তাকে ননভেজ দিতে বলে বিদায় করলাম। যথাসময়ে দুপুরে এবং রাতের খাবার খেলাম। তখনও আমার কামরায় কোনো যাত্রী আসেনি। আমি নিজের মতো লাইট নিভিয়ে আপার বার্থে শুয়ে পড়েছি। কিছুতেই ঘুম আসছিল না। প্রথমত শীতের কারণে, দ্বিতীয়ত কে আসবে এই কামরাতে সেটা ভেবে। দরজাও আটকাতে পারছি না। যদি গভীর ঘুমে তলিয়ে যাই তবে তো চলন্ত ট্রেনে কেউ দরজা ধাক্কিয়ে গেলেও বুঝতে পারবো না। রাত তখন 10:30 বাজে। এমন সময় দরজায় হালকা টোকার শব্দ পেলাম। টোকা দিয়েই ঘরে একজন মেয়ে ঢুকলো, সাথে একটা বড় লাগেজ। আমার কামরায় লাইট অফ ছিল বলে মহিলাটি কামরায় ঢুকেই লাইট অন করে দিল। প্রথমবারের মতন মহিলাটিকে দেখলাম। মহিলা বলার কারণ তার বয়স ওই 38 থেকে 42-এর মধ্যে হবে। দেখতে বেশ সুন্দর, মাঝারি মোটা, চুলগুলো বেশ বড়, আর চুলের অনেকটা অংশ লালচে রং করা। আমি উঠে বসলাম। উঠে বসতেই মেয়েটি আমাকে বলল, নমস্কার, আমি রিয়া। আপনি? আমি সোমনাথ। এটা কি আপনার সিট? হ্যাঁ। আচ্ছা, আপনি কোথায় যাবেন? উদয়পুরে। বাহ, দারুণ ব্যাপার। আমিও উদয়পুরেই যাব। আরে বাবা, তাহলে তো একই জায়গায় যাচ্ছি দুজনে। তাহলে সকালে কথা হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, লাইটটা একটু নিভিয়ে ঘুমাবেন প্লিজ। এই বলে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। এমন ধরনের কামরায় অপরিচিত মেয়ের সঙ্গে থাকতে বেশ অস্বস্তি হয়। কখন ঘুমিয়ে গেছি জানি না, বেশ ঘুম পাচ্ছিল। আমার ঘুম ভাঙে ঠিক রাত 3:30। ভীষণ প্রস্রাবের চাপ পেয়েছিল। ট্রেন তখনও বেশ গতিতে চলছে। বাইরে থেকে আসা আলোয় নিচে নামলাম। দেখি লোয়ার বার্থে কেউ নেই। চোখটা ডরলে লাইটটা জ্বালিয়ে দেখি সত্যিই কেউ নেই। তবে লোয়ার বার্থে চাদর বালিশ সবকিছুই ভালোভাবে সাজানো আছে। ভাবলাম হয়তো সেও টয়লেটে গেছে। আমি টয়লেট থেকে ঘুরে এসে আবারও শুয়ে পড়ি, কিন্তু তখনও মেয়েটিকে দেখতে পাইনি। সকালে ঘুম ভাঙে আমার। ট্রেন তখনও ছুটে চলেছে। তখন দেখলাম মেয়েটি জানলার পাশে বসে একান্ত মনে জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আমি তাকে শুভ সকাল জানিয়ে ফ্রেশ হবার জন্য টয়লেটে গেলাম। ফিরে এসেও দেখি মেয়েটি তখনও জানলার দিকেই তাকিয়ে। জানলাটা কুয়াশায় ঢেকে গেছে এবং সেখানে মেয়েটি আঙুল দিয়ে জানলার গ্লাসে মানুষের মাথা এঁকেছে। আমাকে দেখে হেসে বলল, আপনি তো মশাই বেশ ঘুমোতে পারেন। তাহা ঘুমোতে পারি বটে। আপনার হাসিটা কিন্তু বেশ মিষ্টি। আমার এবং রিয়ার মধ্যে অনেক কথা হয়, কিন্তু আমার খটকা লাগে একটা ব্যাপারে। যখনই খাবার দেওয়ার লোক বা অন্য কেউ কামরায় ঢোকে, ঠিক তার আগেই রিয়া বের হয়ে যায়। আবার কামরায় কেউ না থাকলেই রিয়া ঢোকে। সকালের চা, পেপারওয়ালা, সকালের নাস্তা এবং দুপুরের খাবার সবসময় এমনটা হয়েছে। এমনকি খাবার দিয়ে যায় শুধু আমার একার জন্য। তবে কি রিয়া খাবার ছাড়া টিকিট কেটেছে? মনে মনে ভাবছিলাম, রিয়া কি তবে চোরাইভাবে যাচ্ছে? মানে ও কি ট্রেনের টিকিট না কেটেই যাচ্ছে? যদি ট্রেনের টিকিট নাই কাটে আর কেউ আসার আগেই সে চলে যায়, তবে ও কি করে বুঝতে পারছে যে কামরাতে কেউ আসছে? রিয়াকে দেখে তো তেমন মনে হলো না। ওকে দেখে তো বেশ সম্ভ্রান্ত মনে হলো। আবার গতকাল রাতে রিয়ার সাথে একটা বড় লাগেজও ছিল, কিন্তু এখন সেটার কোথাও দেখছি না। কারণ কামরায় শুধু আমার নিজের দুটো ব্যাগ রাখা। রাতের খাবার দিয়ে যাবার 2 মিনিট আগেই রিয়া আবারও বের হয়ে যায়। আবার ঠিক খাবার দিয়ে লোকটা চলে যাবার পরই রিয়া আবারও কামরায় ঢোকে। ঠিক তখনই ট্রেন একটি স্টেশনে থামে। রিয়া তখন ট্রেন থেকে নামে। কাচের বন্ধ জানলা, তা দিয়ে দেখলাম অনেকজন ট্রেন থেকে নামলো, আবার অনেকজন ট্রেনে উঠলো।
রিয়াকে দেখলাম ট্রেনের সামনের দিকে হেঁটে যাচ্ছে। 2 মিনিট পরে ট্রেন ছেড়ে দিল, কিন্তু তখনও রিয়া কামরায় আসেনি। ট্রেন যখন দ্রুত গতিতে চলা শুরু করে দিল, তখন আমি ভাবছি যে ট্রেনের শিকল টানবো নাকি টানবো না। আফসোস হচ্ছিল যে মেয়েটা ট্রেন মিস করলো। আমি এই ট্রেন জার্নিটাতে খুব বেশি বোর হচ্ছিলাম। ভাবলাম দরজার পাশে দাঁড়িয়ে সিগারেট খেলে মন্দ হয় না। 2 পাশের দরজা খোলা ছিল, দরজাগুলো বাতাসের চাপে ধাক্কা লাগছিল বারবার। রাত আনুমানিক তখন 12:30। বাতাসগুলো গায়ে এসে সূঁচের মতো বেঁধছিল। আমি একটা দরজা লাগিয়ে দিলাম। ট্রেনের বগির অপর দরজায় দাঁড়িয়ে একটা সিগারেট টানছিলাম। এমন সময় পিছন থেকে রিয়া বলল, এই যে মশাই, সিগারেট খাওয়া কিন্তু ভালো নয়। কিন্তু এ কি করে সম্ভব? আমি যে বগিতে উঠেছি সেই বগি থেকে অন্য বগিতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, কারণ পরের বগিটা ছিল লাগেজ বগি। হয়তো আমার বগি থেকেই এসেছে, তাই সেটা নিয়ে আর পাত্তা দিলাম না। আমি সিগারেটটা ফেলে দিয়ে আমার কামরায় ঢুকলাম। পেছন পেছন রিয়াও ঢুকলো আমার সাথে। আরে আমি ভাবলাম তুমি হয়তো ছাড়া পড়ে গেছো। না না, আমি তো ঠিক উঠে গেছি। এই স্টেশনের ফুচকাটা ভীষণ ভালো। উমা তাই? আচ্ছা তুমি খাবে না? সকালে দুপুরে দুবেলাই খেলে না যে? আরে না না, আমি খেয়েছি। 2 বগি পরেই আমার মা আছে। দুজনার 2 জায়গায় সিট পড়েছে। হো, আসলে কি হয়েছে জানেন, আমার মায়ের যাবার কথাই ছিল না। শেষ মুহূর্তে এসে মা যেতে চাইল, তাই মায়ের টিকিটটা পরে করা হয়েছে। আমি ঘাড় নেড়ে নিজের খাবারে মনোযোগ দিই। রিয়ার সম্পর্কে উল্টোপাল্টা ভেবে নিজেকে বেশ দোষী মনে হচ্ছিল। আসলে মেয়েটা দেখতে বেশ স্নিগ্ধ। ওর সাথে সারাদিন কথা বলে আর ওর হাসি দেখে নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। আর জানিও না রিয়া বিবাহিত নাকি অবিবাহিত। হয়তো বিবাহিত। কথায় কথায় জানতে পেরেছিলাম ওর বয়স 38 বছর, কিন্তু মাথায় সিঁদুর আর হাতে শাখাপলা নেই বলে অবিবাহিত বলেই মনে হয়েছে। হতেও পারে সে অন্য কোনো ধর্মের। আমার নিজেকেই বোকা মনে হচ্ছিল। আমি কেন এসব ভাবছি? রিয়া বয়সেও আমার থেকে অনেক বড়। বিষয়টা ভালো লাগা পর্যন্ত ঠিক আছে। আমার মতো নিম্নবিত্ত বাঙালি পরিবারের ছেলের এত কিছু ভাবলে চলে না। এসব ভাবতে ভাবতে রিয়া বলে উঠল, শোনো সোম, আমার বয়স 38। সেটা তোমাকে আমি আগেও বলেছি। আর আমি ডিভোর্সি কর্মজীবী নারী। আমি বিনা টিকিটেও ভ্রমণ করছি না। আমি রিয়ার কথাটা শুনে হকচকিয়ে উঠলাম বেশ। মনে মনে ভাবা কথাগুলো কি করে বুঝতে পারলো রিয়া? আমি একটা ঢোক গিলে ব্যাপারটা সামলে ওঠার চেষ্টা করছি। এমন সময় ট্রেন একটা স্টেশনে থামলো। রিয়া ট্রেন থেকে আবার নেমে গেল। কিন্তু এ কি? আমি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। দেখলাম রিয়া একটা বড় লাগেজ নিয়ে হেঁটে যাচ্ছে। তার হাত ধরে একজন বয়স্ক মহিলা যাচ্ছে, আর তাদের দুজনের পিছনে যাচ্ছে আরেকজন রিয়া। আমি কি করব বুঝতে পারছি না। অবিকল রিয়ার মতো দেখতে, একই রকম চুল, একই রকম পোশাক। আমি কি ভুল দেখছি নাকি ঠিক দেখছি বুঝতে পারছি না। চোখটা নিজে কুঁচলে নিয়ে আবার দেখতে যাব, তখন দেখলাম কেউ নেই। কেউ নেই নাকি ওরা প্ল্যাটফর্ম থেকে বের হবার রাস্তার দিকে চলে গেছে? আমি জানি না। আমি আর রিয়াকে দেখতে পাইনি। ওটা আমার দেখার ভুল ছিল নাকি ওটা রিয়া ছিল না বরং অন্য কেউ ছিল? এসব প্রশ্নে জর্জরিত হয়ে আমি খোঁজ করার জন্য আমার সামনের দিকের এবং পিছনের দিকের 3-4টে বগি খুঁজলাম, কিন্তু রিয়ার দেখা পেলাম না। নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছিল, বেশ খটকাও লাগছিল। যাই হোক, খোঁজ যখন পেলাম না তখন আর এত ভেবে কি হবে। আমি জয়পুর পৌঁছে যাই। সেখান থেকে আরেকটি ট্রেনে করে উদয়পুর যাই। বেশ দারুণ একটা জায়গা। জয়পুরকে যেমন পিঙ্ক সিটি বলা হয়, তেমনি উদয়পুরকে হোয়াইট সিটি বললে ভুল বলা হবে না। শীতকালে বেশ ভালোই ঠান্ডা পড়ে, আবার গরমকালে প্রচণ্ড গরম। জয়েন করার 7 দিন আগেই চলে আসার একটি কারণ হলো থাকার জায়গাটা ঠিক করা। একটা 1 BHK ফ্ল্যাট খুঁজে অথবা চাকরিজীবী কারোর সঙ্গে পিজিতে থাকলে খুব ভালো হয়। যেহেতু জায়গাটা আমাকেই ঠিক করতে হবে, তাই আগে আগে আমি চলে এসেছি। সিদ্ধান্ত নেই থাকার জায়গা না হওয়া পর্যন্ত কমের মধ্যে কোনো একটা হোটেলে থাকবো। ভাগ্য ভালো থাকায় অফিসের ঠিক
5টা বিল্ডিং পরে হোটেলও পেয়ে গেলাম। এখান থেকেই একটা পার্মানেন্ট থাকার জায়গা খুঁজতে হবে। আমি সেদিন রেস্ট করে পরদিন খুঁজতে বের হলাম অফিসের আশেপাশে কোথাও থাকার জায়গা আছে কিনা, কিন্তু পেলাম না। অফিসের সবাই সাজেস্ট করলো লেক সিটি এরিয়াতে খোঁজ করার জন্য। পরদিন সেই মতো চলে গেলাম লেক সিটিতে। বেশ সাজানো গোছানো আর পরিপাটি আবাসিক এলাকা। কোথাও ভাড়াটা বেশি, আবার কোথাও 1 BHK হচ্ছে না। হাঁটতে হাঁটতে একটি রাস্তায় চলতে শুরু করলাম। একেবারে শেষ বাড়িতে গিয়ে জানলাম সেখানকার গ্রাউন্ড ফ্লোরে ভাড়া হবে। বাড়িটার একটু বিবরণ দিই। 2তলা বাড়ি, নিচতলার এক পাশে গ্যারেজ, আরেক পাশে 2টো রুম, রান্নাঘর এবং 2টো বাথরুম বিশিষ্ট ফ্ল্যাট। আর 2য় তলায় থাকে বাড়ির মালিক। মালিক বলতে একজন বৃদ্ধ এবং বৃদ্ধা দম্পতি। একটি রুমে আমি থাকতে পারবো এবং অপরটি অন্য কাউকে দেবেন। ভাড়াটা নাগালের মধ্যে হওয়াতে আর নিরিবিলি হওয়াতে ভাড়া নিয়ে নিলাম। বাড়ির মালিককে জানালাম পরদিনই এখানে শিফট হব। হোটেল থেকে শিফট হলাম সেই বাড়িটিতে। বেশ ছিমছাম বাড়িটি, শান্ত এবং নিরিবিলি। নিজে একটু ইন্ট্রোভার্ট বলে এমন বাড়ি একদম মনের মতন। আসবাবপত্র সবকিছুই আছে। বাড়ির মালিক শুধু বলেছে জিনিসগুলো নিজের মতো করে যত্নে ব্যবহার করতে। ফ্ল্যাটের দরজা খুলতেই সোফায় একটি বসার জায়গা এবং টেবিল, পাশেই ওপেন কিচেন এবং বাথরুম। 2 পাশে 2টো রুম, একটি বড় এবং অপরটি একটু ছোট। আমাকে ছোট রুমটাতেই থাকতে বলা হয়েছে। ছোট রুমটার সাথে একটি ছোট বারান্দা আছে। সেটা আমার খুব বেশি পছন্দ হয়েছে এবং বেশ পরিপাটি ঘর। বারান্দা থেকে বেশ দারুণ একটা লেকের ভিউ পাওয়া যায়। নতুন গ্যাস সিলিন্ডারও নিয়ে নিলাম নিজের খাবার রান্না করার জন্য। সেদিন রাতে নিজেই ভাত আর ডাল রান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। রাতে বেশ দারুণ একটা স্বপ্ন দেখলাম সেদিন। স্বপ্নটি ছিল রিয়া কেন্দ্রিক। বুঝলাম না রিয়া মেয়েটার ব্যাপার এখনো কেন মাথায় ঘুরপাক খাচ্ছে। মেয়েটাকে মনে হয় মনে মনে ভালোবেসে ফেলেছি। আমার ঘুম ভাঙে সাধারণত ভোরে। ভোরে হাঁটাহাঁটি করা আমার একটা ভালো অভ্যেস বলতে পারো। আমি ফ্রেশ হয়ে হাঁটতে বের হই। পাশে একটা পার্ক দেখেছি, সেখানে হাঁটতে যাব বলে ঠিক করি। তখন ভোরের আলো ফুটেছে। রাস্তাঘাটে কিছু মানুষ মর্নিং ওয়াকে বেরিয়েছে। আমি পার্কের ভিতর ঢুকলাম। বেশ বড় পার্ক, বড় বড় গাছের সারি, সুন্দর সোলিং করা রাস্তা এবং বড় একটি মাঠও আছে। আমি পার্কের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হঠাৎই চোখ যায় মাঠের বেঞ্চের দিকে। সাইড থেকে মনে হচ্ছিল সেখানে রিয়া বসে আছে। একটু কৌতূহল নিয়ে এগিয়ে যাই সেদিকে। আরে হ্যাঁ, আমার ধারণা একদম ঠিক, রিয়াই বসে আছে। আমি এগিয়ে গিয়ে তাকে বলি, আরে তুমি এখানে? সেদিনের পর তো আর কথাই হলো না, তোমার তো দেখাই পেলাম না। হ্যাঁ, আসলে মায়ের কাছে গিয়েই বসেছিলাম। আমি আর সেদিনের বিষয়ে কথা বাড়ালাম না, কারণ সেটা হয়তো আমার দেখার ভুল হতে পারে। আচ্ছা, তুমি কোথায় থাকো এখানে? এই তো এই রাস্তা ধরে একটু সামনের দিকে গেলেই। রিয়ার সাথে সেদিন অনেকক্ষণ বেঞ্চে বসে গল্প হলো, সখ্যতা বাড়লো, অনেক ধরনের কথাও হলো। রিয়াকে একদিন আমার বাড়িতে ইনভাইট করি। রিয়াও সম্মত হলো আসার জন্য। আমি সেদিনের মতো বিদায় নিয়ে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে অফিসে যাই। আমি প্রতিদিনের মতোই সকালে হাঁটাহাঁটি করতে যাই, কিন্তু রিয়াকে আর দেখতে পাই না। পুরো পার্ক এবং আশপাশের রাস্তা ঘুরেও রিয়াকে দেখতে পাইনি। আমারই ভুল হয়েছিল। রিয়ার ফোন নাম্বার নিতে একদম ভুলে গিয়েছিলাম। আর ওর বাড়ির ঠিকানা যেভাবে বলেছিল সেটা ঠিক মতো আমি চিনতে পারিনি। চিনতে না পারাটাই স্বাভাবিক, কারণ এখানকার রাস্তাঘাট তো তেমন চিনি না। রিয়াকে নিয়ে মাঝে মাঝেই বেশ ভালো ভালো স্বপ্ন দেখি। আমি বুঝতে পারি যে রিয়াকে আমি একতরফাভাবে বেশ ভালোবেসে ফেলেছি। আমি ওকে রীতিমতো মিস করতে শুরু করেছি। অফিসের ব্যস্ততম সময়ের মধ্যেও রিয়াকে নিয়ে ভেবেছি। এভাবে দিন 15 কেটে যায়। সেদিন ছিল শনিবার, জানুয়ারির 11 তারিখ। অফিস থেকে বের হতে হতে প্রায় 10টা বেজে যায়। বাড়ি ফিরে ওই 11:15টায়। ফ্রেশ হয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিতেই কোনো কিছু একটা পড়ার শব্দ শুনতে পাই। শব্দটা এলো পাশের ঘর থেকে। আমি তেমন একটা পাত্তা দিলাম না। ঠিক তার একটু পর আবার শব্দ হলো। কোনো আসবাবপত্র সরালে যেমন শব্দ হয় ঠিক তেমন। তবে কি পাশের ঘরে কোনো চোর ঢুকেছে? আমি পাশের ঘরে যাই শব্দের অনুসন্ধান করতে। পাশের ঘরটি এমনিতে দরজা চাপানো অবস্থায় থাকে। আমি ঘরের সামনে যেতেই শব্দটা থেমে গেল। আমি ঘরের লাইট জ্বালিয়ে দিলাম। দেখলাম না, কোনো শব্দ নেই। ঘরের কোথাও কেউ নেই। ঘরটা বেশ সাজানো পরিপাটি, যেমন ছিল তেমনই আছে।
এই প্রথম খেয়াল করলাম ঘরটাতে ঢুকলে অদ্ভুত একটা মিষ্টি গন্ধ পাওয়া যায়। ঘরটাকে বেশ আপন মনে হয়। ঘরের সব দরজা জানলা চেক করে ঘরে থাকা সোফাতে বসলাম। আসলে সোফাটা এতটা আরামদায়ক আর সুন্দর যে সেখানে বসার লোভ সামলাতে পারলাম না। আমার কাছে মনে হচ্ছিল এই সোফাতে যেন আমি আগেও বসেছি। মনে হচ্ছিল এখন যা ঘটছে সেটা আমার সাথে আগেও ঘটেছে। আমার প্রস্রাবের বেগ পাওয়াতে আমি ওই রুমেরই অ্যাটাচড টয়লেটে গেলাম। দেখেই মনে হলো দীর্ঘদিন এই টয়লেটটি ব্যবহার হয়নি। আয়নাতে ময়লার একটা পুরো আস্তরণ পড়েছে। প্রস্রাব সেরে বেসিনে হাত মুখ ধুয়ে জল নিয়ে আয়নাতে ঝাপটা দিতেই পুরো শরীরে যেন একটা কারেন্ট শক খেয়ে গেলাম। তীব্র এক আলোর ঝলকানি জ্বলে উঠল যেন সেই মুহূর্তে। বেশ ভয় পেয়ে দরজাটা খুললাম, কিন্তু এ কি, পুরো ঘরটা আমার কাছে অচেনা লাগছে। টয়লেটে ঢোকার আগে ঘরটা যেমন ভাবে সাজানো ছিল এখন তো তেমন নেই। মনে হচ্ছে আমি একটা অন্য কারোর ঘরে ঢুকে পড়েছি। আমি জোরে আবার টয়লেটের দরজাটা আটকে দিলাম। আমার পুরো মাথাটা মনে হচ্ছে ব্যথায় ফেটে যাবে। হার্টবিটের তালে তালে শরীরের রক্তের ঢেউ যেন নিউরনে গিয়ে সজোরে আছড়ে পড়ছে। পুরো শরীর ঘামে ভিজে একাকার। আমি দরজা খুলবো কি খুলবো না এই দ্বিধাদ্বন্দ্ব ভেঙে আবার দরজাটা খুললাম। আরে আবারও সেই একই রকম। এটা তো আমার ঘর নয়। মানে আমি যে ঘরটায় ছিলাম এতক্ষণ, এটা তো সেই ঘরটা নয়। আমার হাত পা যেন ঠান্ডা হয়ে গেল, কারণ এবার দেখলাম সেই সোফার উপর একটা নারীর লাশ। তার গলাটা কেউ যেন ধারালো কিছু দিয়ে কেটে ফেলেছে। গলগলিয়ে গলা থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে, অথচ লাশটি কোনো নড়াচড়া করছে না, ছটফট করছে না। আর সেই লাশটি আর কারো নয়, আমি যার প্রতি চরম দুর্বল। লাশটি তার, রিয়ার। আমার দম আটকে আসার উপক্রম হচ্ছে। আমার নিজেকে যেন আর বিশ্বাস হচ্ছে না, কি ঘটছে আমার সাথে। আমি প্রচন্ড জোরে টয়লেটের দরজাটা লাগিয়ে কল ছেড়ে মাথায় জল ঢালতে শুরু করলাম। আমি এই দৃশ্যগুলো কিছুতেই ভুলতে পারছি না। জল ঢালতে ঢালতে হঠাৎ করে শুনতে পেলাম আমার ফোনের রিংটোন। আমি যেন সম্বিত ফিরে পেলাম। এটা আমার ফোনেরই রিংটোন। রিংটোনের শব্দে আমার সাহস যেন বেড়ে গেল। আমি এক ঝটকায় টয়লেটের দরজাটা খুললাম। সব কিছু স্বাভাবিক। সোফার পাশে রাখা মোবাইলটা তখনও বেজে চলেছে। অপরিচিত একটি নাম্বার। নাম্বারটা সহজেই যে কারো মনে থাকবে। শেষের 5টি সংখ্যা 1। আমি ফোন রিসিভ করতেই দেখি রিয়ার গলা। তখনও আমার মনে হচ্ছে আমার সাথে এমনটা আগেও ঘটেছে। দেজাভু হলে যেমন হয়। দেজাভুর সাথে যারা পরিচিত নয় তাদের একটু বলে রাখি, দেজাভু হলো এমন একটা সময় বা মুহূর্ত যা তুমি প্রত্যক্ষ করছো, কিন্তু তোমার মনে হচ্ছে ঠিক এই মুহূর্তটাই তোমার সাথে আগেও ঘটেছে। যাই হোক, রিয়ার সাথে আমার সেদিন অনেক কথা হয়। এদিন বেশ রোম্যান্টিক কথাবার্তা হয়। রিয়া জানায় যে সে আগামীকাল আমার বাড়িতে আসবে। আমার সাথে নাকি জরুরি কিছু কথা আছে। আমার আসলে ঠিক মনে নেই আমি কখন কোথায় ঘুমিয়েছি। আমার ঘুম ভাঙে সকাল 9টায়, আর নিজেকে দেখতে পাই সেই ঘরের খাটে আমি শুয়ে আছি। আমি কি তবে রিয়ার সাথে কথা বলতে বলতে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম? হবে হয়তো, কিন্তু আমার তখনও মনে হচ্ছিল যে এমনটা আমার সাথে আগেও ঘটেছে। আমি ফ্রেশ হবার জন্য ঘর থেকে বের হই। মনটা বেশ ফুরফুরে মনে হচ্ছিল। স্নান সেরে বের হতেই কলিং বেল বেজে উঠল। আমি তোয়ালে দিয়ে গা মুছতে মুছতে দরজা খুলে অবাক হয়ে যাই। আরে রিয়া যে! আরে ভেতরে এসো, ভেতরে এসো। কি অবাক করা কাণ্ড! গত রাতে কথা হলো আর আজকে তুমি চলে এসেছো। হ্যাঁ, আসলে না একটা বড় বিপদে পড়েই এলাম। আমি রিয়াকে নিয়ে সোফায় বসলাম। জানতে পারি রিয়ার মা কলকাতা ফিরে গেছে। তার চাকরিটাও চলে গেছে। আর রিয়া যে বাড়িতে ছিল সেখানকার বাড়িওয়ালার সাথে ঝামেলা হয়েছে বলে তাকে বাড়ি ছেড়ে দিতে হয়েছে। ও একটা নতুন বাড়ি খুঁজছে, কিন্তু পাচ্ছে না।
আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমি আপাতত তোমার পাশের ঘরটাতে থাকি, এর মধ্যে কোনো ফ্ল্যাট পেলে চলে যাব। আমি রাজি হয়ে যাই, কারণ মনে মনে আমি এটাই চাইছিলাম। কারণ রিয়াকে মনে মনে বেশ ভালোবেসে ফেলেছিলাম। তখনও কিন্তু রিয়াকে আমার ভালোবাসার কথা জানানো হয়নি। আমি মনে মনে বেশ খুশি হই। আমি বাজার থেকে চিকেন কিনে আনি আর বেশ মনোযোগ দিয়ে রান্না করি। রান্নার সময় রিয়া আমাকে বেশ সাহায্য করছিল। দুপুরে একসাথে খেতে বসবো, কিন্তু রিয়া জানায় তার পেটে সমস্যা হয়েছে বলে সে পরে খাবে। কিন্তু আমার বারবার একটা জিনিস মনে হয় যে এমন ঘটনা আমার সাথে যেন আগেও ঘটেছে। আবার পরক্ষণেই মনে হয় যে না না, এই কি করে আগে ঘটবে, এ অসম্ভব। রিয়া আমার পাশের ঘরে থাকার সিদ্ধান্ত নেয়। ঘরটা বেশ পরিপাটি করে সাজিয়ে নেয়। দুপুরে একসাথে খেয়ে অনেক গল্প হয়। রিয়া ততক্ষণে আমার সাথে অনেকটাই ফ্রি হয়ে গেছে। আমাদের মধ্যে সব ধরনের বিষয় নিয়ে কথা হয়। সন্ধ্যা একসাথে বের হই, অনেক জায়গাতে দুজন একসাথে ঘুরি। রিয়া জানায় যে সে ড্রিঙ্ক করে মাঝে মাঝে, সেটা অবশ্য আমিও করি। বাড়ি ফেরার সময় একটা রেড ওয়াইন এবং পিৎজা নিয়ে বাড়ি ফিরি। তবে আমার কাছে সব সময় মনে হচ্ছিল আমি যা যা করছি এসব আমার সাথে আগেও ঘটেছে। রাতে রিয়ার ঘরেই একসাথে ড্রিঙ্ক করি এবং একসাথেই আমরা দুজন এক সময় ঘনিষ্ঠ হই। আমি জেগে আছি নাকি ঘুমিয়ে আছি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে কেউ আমার মাথায়, ঘাড়ে, গলায় হাত বোলাচ্ছে। আমি ধরে নিয়েছি এটা রিয়াই হবে। আমার চোখ খুলতে ইচ্ছাই করছিল না, বেশ ভালোই লাগছিল। হঠাৎ করেই মনে হলো হাতটা গলার কাছে এসে থেমে গেল। তারপরে দুই হাতে কেউ আমার গলাটা টিপে ধরলো। আমি চিৎকার করে লাফিয়ে উঠলাম। দেখি সবকিছু স্বাভাবিক। রিয়া দেয়ালের পাশ ফিরে ঘুমোচ্ছে, আর এটা আমার একটা দুঃস্বপ্ন ছিল। আবারও মনে হতে লাগলো এই জিনিসগুলো যেন আমার সাথে আগেও ঘটেছে। কেন আমার এমনটা মনে হয়? এটা কি শুধুই দেজাভু নাকি আমার পূর্বজন্মের কোনো কিছু? পাগল পাগল লাগছে আমার। প্রস্রাবের বেগ পাওয়ায় আমি টয়লেটের দিকে যাই। তখন আবার সেই কথাগুলো মনে পড়ে। এই টয়লেটে ঢুকেই আমার সাথে কিছু বাজে জিনিস ঘটেছিল। আতঙ্ক নিয়ে টয়লেটের দরজা খুলতেই আমার চক্ষু চড়ক গাছ। এ কি দেখছি আমি? পুরো টয়লেট রক্তে ভরা। সেখানে পড়ে আছে রিয়া লাশ। তার গলা থেকে অনবরত রক্ত ঝরছে। কিন্তু আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি যে এক্ষুনি দেখলাম রিয়া আমার পাশে শুয়ে ঘুমোচ্ছে। তবে 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 রিয়ার গলা কাটা লাশ কি করে আসবে টয়লেটে? আমি বেশ অনেকটা ড্রিঙ্ক করেছিলাম। আমার মনে হয় এটা আমার নেশার প্রভাবে হচ্ছে। আমি চোখটা কচলে আবারও দেখলাম একই জিনিস। টয়লেটের মেঝেতে রিয়ার পা দুটো ছটফট করছে, আর কাটা গলা দিয়ে অনবরত রক্ত গলগলিয়ে বের হচ্ছে। পুরো টয়লেটের মেঝে জমাট বাঁধা রক্তে ভরে গেছে। আমি বাথরুমের দরজাটা জোরে বন্ধ করে পিছনে ঘুরতেই আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে আসে। ঘরের সেই সোফাটায় ঠিক আগের রাতের মতো রিয়ার গলা কাটা লাশটা নিস্তেজ হয়ে কাত হয়ে পড়ে আছে। আমার পুরো শরীরে ঠান্ডা স্রোত অবিরাম ঢেউ খেলছে। খাটের দিকে তাকিয়ে দেখি রিয়া আমার দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসছে। আমার পুরো শরীর ভয়ে নিস্তেজ হয়ে আসে। চোখের দৃষ্টি ক্রমাগত ঝাপসা হতে হতে একেবারে অন্ধকার হয়ে যায়। আমার ঘুম ভাঙে ফোনের রিংটোনে। পুরো শরীরে প্রচন্ড ব্যথা। নিজেকে আবিষ্কার করলাম রিয়ার ঘরের বেডে, কিন্তু পাশে রিয়া নেই। কোনো মতে ফোনটা হাতে নিয়ে দেখি অফিসের ফোন। আমার কলিগ ফোন করেছে। তড়িঘড়ি ফোনটা রিসিভ করি। আরে কি ব্যাপার, 11টা বেজে গেল, অফিসে এলে না যে? শরীর ঠিকঠাক আছে তো? শরীরটা ভীষণ খারাপ লাগছে।
আজ আর যাবো না, বুঝলে? তুমি প্লিজ একটু সামলে নাও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি ফোনটা রেখে রিয়ার খোঁজ করতে শুরু করলাম। কোথায় গেল মেয়েটা? শরীর প্রচন্ড ব্যথায় আচ্ছন্ন। বেড থেকে উঠে পুরো বাড়ি খুঁজলাম, রিয়া কোথাও নেই। আমি ফোন থেকে রিয়াকে কল করব ভেবে ফোনটা হাতে নিলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেদিন যে নাম্বার থেকে কল এসেছিল সেটি আমার কল লগে নেই। স্পষ্ট মনে আছে শেষের 5টি সংখ্যা ছিল 1। কল লগের উপর থেকে নিচ অবধি খুঁজেও এমন কোনো নাম্বার আমি পেলাম না। ইস, নাম্বারটা যদি তখনই সেভ করে রাখতাম তবে এমনটা হতো না। আর কল থেকে নাম্বারটা চলে যাবারই বা কারণ কি? তবে কি রিয়া আমার ফোন থেকে নাম্বারটা ডিলিট করে চলে গেছে? গত রাতে কি ভুল কিছু করে ফেলেছি? জীবনে প্রথমবারের মতন রিয়াকে আমি ভালোবেসেছি, তাই কষ্টটা একটু বেশি হচ্ছে। সেদিন রাত ছিল আমার জন্য বিভীষিকাময়। শরীর এবং মন দুটোই খারাপ ছিল। নিজের অজান্তেই যে কখন চোখ দিয়ে জল গড়াতে গড়াতে ঘুমিয়ে পড়েছি জানি না। একে তো ভীষণ কষ্ট হচ্ছিল, তার উপর খুব বাজে বাজে স্বপ্ন দেখছিলাম। হঠাৎ করেই জোরে দরজা ধাক্কানোর শব্দে আমার ঘুম ভাঙে। আমি সাধারণত লাইট নিভিয়েই ঘুমোই। লাইট জ্বালাতে গিয়ে দেখলাম ইলেকট্রিসিটি নেই, পুরো ঘর অন্ধকার। কিছু যে দেখব তার কোনো অবকাশ নেই। হাতড়ে হাতড়ে ফোনটা হাতে নিলাম। তখনকার ফোনগুলোতে ফ্ল্যাশ ছিল না। ফোনের ডিসপ্লের আলোতেও খুব একটা যে দেখা যায় তা নয়। এতটাই ঘন অন্ধকার যে আমি উঠতেও সাহস পাচ্ছি না। খেয়াল করলাম পুরো বেড কেমন একটা ভেজা চিটচিটে আঠালো। আমি পুরো বেডটা হাত রাখছি বোঝার জন্য যে ভেজা জিনিসটা কি। খেয়াল করলাম হাতটা আর এগোচ্ছে না, কিছু একটা জিনিসের সঙ্গে আটকে গেছে। আমি জিনিসটার উপর দিয়ে হাত চালিয়ে বোঝার চেষ্টা করছি, তখন আমার পুরো শরীর ঘেমে গেছে ভয়। তার কারণটা কি? কারণটা হলো আমি যাতে হাত দিয়েছি আমার মনে হচ্ছে এটা কোনো মানুষের মাথা। হাত বুলিয়ে বুলিয়ে বুঝতে পারছি যে কপাল, কপাল থেকে নাক, মুখ, থুতনি, তারপর হাতটা কোনো একটা গরম ভেজা চিটচিটে আঠালো জায়গায় ঢুকে গেল আমার। আর মুহূর্তের মধ্যে মনে হলো এটা আমার দেখা রিয়ার গলা কাটা লাশ হয়তো। আর আমার হাতটা ঠিক সেই কাটা জায়গায় ঢুকে গেছে। তখন অনবরত জোরে জোরে দরজা ধাক্কানোর আওয়াজ হয়ে চলেছে। আমি সমস্ত শক্তি প্রয়োগ করে এক লাফে বিছানা থেকে উঠে অন্ধকারের মধ্যে অনুমান করে ঘর থেকে বাইরে বেরিয়ে আসি। মেইন দরজার বাম পাশে লাইটের সুইচ চাপতে আলোটা জ্বলে উঠল। তবে কি আমার ঘরের লাইটটা নষ্ট হয়ে গেছে? সাহস করে আবার আমার ঘরে যাই, কারণ ডাইনিং এর আলোয় তখন আমার ঘরটাও আলোকিত হয়ে গেছে। না, ঘরে তো অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছি না। তখনও জোরে জোরে দরজা ধাক্কানোর শব্দ হয়ে চলেছে। শব্দটা আসছে পাশের ঘর থেকে, অর্থাৎ যেখানে রিয়া আর আমি ছিলাম। আমি কিছুতেই চাইছিলাম না ওই ঘরে আবার যেতে। তারপরও কৌতূহল নিয়ে দরজাটা খুললাম, লাইটের সুইচগুলো দিলাম। দরজা ধাক্কানোর শব্দটা আরো জোরে হচ্ছে। বুঝতে পারলাম টয়লেটের দরজার ভিতর থেকে কেউ যেন ধাক্কাচ্ছে। আমি টয়লেটের দরজাটাও খুললাম, আর যা দেখলাম তা হয়তো না দেখলেই ভালো হতো। দেখি একটি লোক ধারালো একটা ছুরি দিয়ে রিয়াকে জবাই করছে। ভিঙ্কি দিয়ে রক্ত ঝরছে, আর আমার কিচ্ছু মনে নেই। আমি জ্ঞান হারাই। আমার যখন জ্ঞান আসে আমি নিজেকে দেখতে পাই টয়লেটের সামনে ঘরের মেঝেতে। বাম হাতটা কিছুতেই নড়াতে পারছিলাম না। খেয়াল করে আমার ডান হাতে কিচেনের ধারালো ছুরি, আর বাম হাত পুরো রক্তে ভেজা। অনেকটা রক্ত মেঝেতে ছোপ ছোপ হয়ে পড়ে আছে। দেখে মনে হবে কোনো কুকুর বা বিড়াল মেঝে থেকে রক্ত চেটে পরিষ্কার করেছে। আমি উঠতেই পারছিলাম না। বাম হাতের ঠিক মাঝামাঝি জায়গায় অনেকটা কাটা, লাল মাংস দেখা যাচ্ছে। কিন্তু কি করে হলো এমনটা? ফ্ল্যাটের মেইন দরজা লাগানো। আমি গতকাল রাতে তো কোনো চাকু নিয়ে ঢুকিনি এই ঘরে। গত রাতের সবকিছু এখন আমার স্পষ্ট মনে আছে। স্পষ্ট মনে আছে টয়লেটে একটা লোক রিয়াকে খুন করছিল গলা কেটে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়াই। সবার আগে টয়লেটের দরজাটা খুলি। না, ভিতরে তো কোনো লাশ নেই। আমার নিজেরই কিছু রক্ত গড়িয়ে টয়লেটে ঢুকেছে। কোনো মতে নিজেকে সামলে একটা টি শার্ট ছিঁড়ে ব্যান্ডেজ করে নিলাম।
এক মুহূর্ত দেরি না করে হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিয়ে আবার বাড়ি ফিরলাম। আমার সাথে যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। এত কিছু আমার হ্যালুসিনেশন হতেই পারে না। আমি সবকিছু মাকে জানাই ফোন করে। মা অনেক কান্নাকাটি করে এবং একটা দিব্যি দেয় যে আমাকে সেদিনই অফিসকে সাফ জানিয়ে দিতে হবে, চাকরিতে রাখতে হলে আমাকে পশ্চিমবঙ্গের ভিতরে রাখতে হবে, অন্যথায় আমি আর চাকরি করব না। আমি বাড়িওয়ালাকে সেদিনই বাড়ি ছেড়ে দেওয়ার কথা জানাই। আমার যা ছিল সেই বাড়িতে সব কিছু গুছিয়ে নিয়ে আমি বাড়ি থেকে বের হয়ে যাই। বের হবার সময় বাড়িওয়ালার ভাবসাব দেখে মনে হলো এমনটা আমার সাথে হবারই ছিল। আমি বিদায় নিই বাড়ির থেকে। সামনে কোনো যানবাহন না থাকায় হেঁটে একটু সামনের দিকে রওনা হলাম। পার্কের কাছটা যেতেই আমার পুরো শরীরটা যেন জমে পাথর হয়ে গেল। দেখলাম রিয়া একজন বয়স্ক ভদ্র মহিলা এবং একজন সমবয়সী লোকের সঙ্গে কথা বলছে এবং হাঁটছে। আমার নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি ব্যাগপত্র রাস্তায় ফেলে এক দৌড়ে রিয়ার সামনে গিয়ে দাঁড়াই। সত্যি বলতে রিয়ার প্রতি ভালোবাসা যেমন আছে তেমন একটু রাগও হচ্ছিল। কেন সে আমাকে কিছু না বলে চলে গেল? রিয়ার কাছে গিয়ে রিয়াকে বললাম, রিয়া তুমি এখানে? আমি তোমাকে পাগলের মতো খুঁজছি। কিছু না জানিয়ে চলে গেলে কেন? আর আর চলেই যদি যাবে তাহলে কেন এসেছিলে আমার জীবনে? আরে কি করছো? পাগল টাগল হয়ে গেলে নাকি? ও দাদা, কি বলছেন এসব? রিয়া কেন আপনার জীবনে যাবে? ও তো আমার ফিয়ন্সে, আর রিয়া তো এই কদিন আমার সাথেই ছিল। আরে এসব কি বলছেন? রিয়া তুমি ভুলে গেলে সব? আমরা একসাথে থাকলাম, রান্না করলাম, মনে পড়ছে না? দেখো সোমনাথ, তোমার সাথে আমার দেখা হয়েছিল ট্রেনে, তাও কিছু সময়ের জন্য। আর কিছুদিন আগে হয়েছিল এই পার্কে, তারপর তো আর দেখাই হয়নি। কি সব উল্টোপাল্টা কথা বলছো? মাথাটা কি খারাপ হয়ে গেছে? আমার কেমন যেন পাগল পাগল লাগতে থাকে। পায়ের তলা থেকে মাটি যেন সরে যায়। কি বলছে রিয়া এগুলো? চারজন মিলে পার্কে গিয়ে বসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু জানালাম। সবকিছু জানানোর পর যা শুনলাম, তারপর আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। রিয়া এবং রিয়ার মা জানায় রিয়ার একজন যমজ বোন ছিল যার নাম ঋতু। সে খুন হয় 4 বছর আগে। কাজের সূত্রে দুজনেই এই উদয়পুরে থাকত। ঋতুর একটি ছেলের সাথে সম্পর্ক হয় এবং বাড়ির অমতে বিয়ে করে। বাড়ি থেকে কেউ রাজি ছিল না, কারণ ছেলেটি নেশাগ্রস্ত ছিল এবং কোনো কাজ করত না। তারা দুজন ভাড়া নিয়েছিল এই বাড়িটি, যেখানে যেখানে আমি উঠেছিলাম। নেশা করার টাকা এবং ঋতুর বরের পরকীয়ার জের তাদের মধ্যে সবসময় ঝগড়া লাগাতো। আমি যে ঘরটাতে ছিলাম তার পাশের রুমেই নাকি ঋতুকে খুন করা হয়, আর লাশটিকে গুম করতে সেই রুমের টয়লেটে ঋতুর লাশ খণ্ড বিখণ্ড করে বস্তায় ভরে বস্তাটাকে ফেলে আসে লেকের জলে। সব শুনে আমি আর ঠিক থাকতে পারছিলাম না। আমি ব্যাক করি কলকাতায়। ওকে, মানে বাস্তবে রিয়ার সাথে সোমনাথের 2 বারই দেখা হয়েছিল। প্রথম দিন ট্রেনে কিছু সময়ের জন্য, যখন প্রথম রিয়া ট্রেনে ওঠে, আর দ্বিতীয়বার পার্কে। সত্যই খুব প্যাথেটিক এবং ভয়াবহ একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল সোমনাথ। এতদূর পর্যন্তই বাড়িতে বলেছিল সোমনাথ, যা সোমনাথের মা এবং ভাইয়ের থেকে শোনা যায়। এরপর বলছে সোমনাথের ভাই, দাদা আমাদের কাছে সবসময় ভালোবাসার মানুষ ছিল, আমাদের সকল আবদার মেটাতো। উদয়পুর থেকে ফিরে আসার পর দাদার মধ্যে ধীরে ধীরে অনেক পরিবর্তন দেখা যায়। দাদা চাকরিটাও ছেড়ে দেয়। সারাদিন একা বাড়িতে বসে কিসব যেন বিড়বিড় করত। শুধু বিড়ি কেনার জন্য বাড়ির থেকে বের হতো। একা একা সারাদিন নিজের ঘরে বসে বিড়ি টানতো, আর কার সাথে যেন সবসময় কথা বলতো। মাকে বলতো বিয়ে করবে, কিন্তু রিয়াকেই বিয়ে করবে। রিয়ার সঙ্গে নাকি দাদা রোজ কথা বলে, অথচ আমরা শুধু তাকে একা একাই বিড়বিড় করে যেতে দেখেছি। যত দিন যাচ্ছিল দাদার পাগলামি এবং এরকম একটা অদ্ভুত স্বভাব বাড়তে থাকে। অবশেষে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয়।
স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে যেমন চিৎকার চেঁচামেচি চলে, তেমন ঘরের মধ্যে প্রস্রাব করে, পটি করে দেয়, শরীরে কোনো কাপড় রাখে না, পুরো উলঙ্গ হয়ে শুয়ে থাকে। আবার কখনো দেখতাম কারোর সঙ্গে ইন্টিমেট হচ্ছে, অথচ কেউ নেই। পুরো পাগল হয়ে গেছে দাদা। আমরা দাদাকে ঘরে আটকে রাখতাম, জানলা দিয়ে খাবার দিতাম, জোর করে সবাই মিলে স্নান করাতাম বাথরুমে নিয়ে গিয়ে। তান্ত্রিক, ওঝা, মৌলভী কোনো কিছু বাদ রাখেনি। তাদের নিয়ে এলে চিৎকার চেঁচামেচি আরও বেড়ে যেত। তান্ত্রিক জানায় যতদিন না সেই ঋতুকে তার পরিবার নিজে থেকে সৎকার করবে, ততদিন ঋতুর আত্মা কিছুতেই দাদার পিছু ছাড়বে না। মানসিক রোগের ডাক্তারের কাছেও দাদাকে নিয়ে যাওয়া হয়, কিছুতেই কিছু লাভ হচ্ছিল না। একবার দাদাকে স্নান করাতে নিয়ে যাওয়ার সময় মাসি বসে মাছ কাটছিল। দাদা সবাইকে এক ঝটকায় ফেলে দিয়ে মাসির কাছে যায়, মাসির থেকে মাছ কেড়ে নিয়ে কাঁচাই খেতে শুরু করে দেয়। মাছটা আমরা জোর করে কেড়ে নিলে মাছ কাটা বটি দিয়ে নিজেই আত্মঘাতী হবার চেষ্টা করে। কোনো মতে সেদিন একটা বড় ক্ষতির থেকে রক্ষা হয়। আচ্ছা, আরেক দিনের ঘটনা না বললেই নয়। রাত তখন 2:30 বাজে। দাদার চিৎকার চেঁচামেচিতে আমাদের ঘুম ভাঙে। মনে হচ্ছিল দাদা কারোর সঙ্গে প্রচণ্ড বাকবিতণ্ডায় লিপ্ত। আমরা সবাই ছুটে যাই দাদার ঘরে। দাদা চিৎকারের এক পর্যায়ে নিজের মাথায় আঘাত করতে শুরু করে, মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। তখন আমি এবং বাবা ঘর খুলে ভিতরে ঢুকি। ভিতরে ঢুকতে ঢুকতেও দাদা সেই একইভাবে নিজের মাথায় আঘাত করে। এ দৃশ্য ভোলার নয়। আমরা সবাই মিলে দাদাকে আটকাই। এতটা শক্তি দাদার গায়ে অবাক করে আমাকে। দাদা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। তখনও চিৎকার করে বলতে থাকে, রিয়া, তোমাকে ভালোবাসি। তোয়ালে দিয়ে কোনো মতে রক্ত আটকে আমরা হাসপাতালের দিকে রওনা হই। অটোতেই দাদা জ্ঞান হারিয়ে নিস্তেজ হয়ে পড়ে। ইন্টারনাল কোনো ড্যামেজ না হলেও 21টি সেলাই পড়ে দাদার মাথায়। আমরা ডাক্তারের পরামর্শ এবং দাদার সব কিছু বিবেচনা করে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিতে ভর্তি করাই দাদাকে। সেখানেই দাদার চিকিৎসা আজ এত বছর ধরে করানোর পরেও সুস্থ করা যায়নি। মায়ের কান্নাকাটি এবং আমাদের ভালোবাসার টানে মাঝে মাঝে দাদাকে বাড়িতে আনি। কিন্তু 2-1 দিন যাবার পরেই আবার সেম সমস্যা শুরু হয়। একটা মৃত মানুষের ভালোবাসা মানুষকে এতটা চেঞ্জ করে দেয়। তার বড় উদাহরণ হয়তো আমার দাদা। এই ছিল আমার ঘটনা। ভুল ত্রুটি মার্জনীয়, তবে এবার একটা ভালো সংবাদ দিই। এই ঘটনাটি লিখতে শুরু করেছিলাম আজ থেকে 1.5 মাস আগে। সম্প্রতি সোমনাথ দাদাকে নিয়ে যাওয়া হয় মহাকুম্ভ মেলাতে। শুনলাম সেখান থেকে ঘুরে আসার পর সোমনাথ দাদা নাকি অনেকটা ইমপ্রুভ করেছে। সেখান থেকে আবার হাসপাতালে শিফটও করেছে। সোমনাথ দাদাকে নাকি বেনারসের একটি আশ্রমে 1 মাসের জন্য নিয়ে যাওয়া হবে আগামী এপ্রিলে। একটা সুস্থ ভালোবাসায় যেমন অনেক দূরে গিয়ে যাওয়া যায়, তেমন একটি অসুস্থ ভালোবাসা কতটা ধ্বংসাত্মক হতে পারে তার একটা বড় উদাহরণ হতে পারে সোমনাথ দাদা। সোমনাথ দা আমাদের প্রার্থনায় থাকুক সব সময়। তার সুস্থতা কামনা করছি। সবাই আমাকে প্রার্থনায় রেখো যেন আমি সুস্থ এবং ভালো থাকি। ঘটনা কেমন লেগেছে নিশ্চয়ই জানিও। সব কমেন্ট আমি পড়বো, যতই ব্যস্ত থাকি না কেন। ভালোবাসা নিও সকলে। থ্যাংকস আ লট তানভীর ভাই, এত সুন্দর একটি ঘটনা আমাদের পাঠানোর জন্য। এবং প্রত্যেক দিন তুমি যে দিন রাত এফার্ট দাও, সেই এফার্ট আমি দেখতে পাই সবসময় চোখের সামনে। এবং এই যে ঘটনাটি তুমি আজকে আমাদেরকে পাঠিয়েছো কালেক্ট করে, এই ঘটনাটি কিন্তু অনেক বেশি উদ্বুদ্ধ করলো আরও অনেক বেশি ঘটনা পাঠানোর জন্য। তুমি এতগুলো বছর ধরে আমাদেরকে ঘটনা পাঠাচ্ছ এবং তোমার মতো মানুষজন যারা জন্য জেম, এবং তোমার মতো আরও অনেকেই আছেন যারা আমাদেরকে ভালোবেসে ঘটনা পাঠান। তাদেরকে আমি আরও মোটিভেট করতে চাই ঘটনা পাঠানোর জন্য। প্লিজ আপনারা ঘটনা পাঠান। আজকের মতো এপিসোড আমরা এখানে শেষ করছি। আশা করছি আপনারা পরবর্তী এপিসোডের অপেক্ষায় থাকবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমি চললাম। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।